তখন ইয়াংকাই বলে আপনি হয়তো ওই গুপ্তধনের জন্য এখানে এসেছেন। ইয়ানফাইয়ের কথা শুনে এল্ডার বলেন না, আমি গুপ্তধনের জন্য আসিনি, আমি এসেছি একজনের খোঁজে, যেটা আমি তোমাকে বলতে পারবো না। তো তুমি আর দেরি করো না, তুমি এখান থেকে চলে যাও, কারণ এই জায়গাটা অনেক ভয়ঙ্কর। এল্ডারের কথা শুনে ইয়াংকাই আর দেরি করো না, তখন ঘরের উদ্দেশ্যে চলে গেল। কিন্তু ঘরে গিয়ে দেখে নাকাপলা মেয়েটি তার বিছানায় শুয়ে আছে এবং ইয়াংকাইকে দেখে সে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে গেল। ইয়াংকাইয়ের কোনো আইডিয়া নাই এই মেয়েটি তাকে বছরের পর বছর ওষুধ দিচ্ছিল। ইয়াংকাই তখন ওই মেয়েটিকে জিজ্ঞেস করলো, কে আপনি, আপনার নাম কি? তখন ওই মেয়েটি বলল, আমার নাম শিয়া, আমাকে ব্ল্যাকউইড মাউন্টেনের ওই হান্টারটি পাঠিয়েছে তোমার কাছে এই জিনিসগুলো দেওয়ার জন্য। তুমি ঘরে ছিলে না, তাই আমি এগুলো নিয়ে এখানে রেখে দিয়েছিলাম। আমি ভেবেছি তুমি বিকালের দিকে চলে আসবে, কিন্তু আমি অপেক্ষা করতে করতে রাত হয়ে গেছে। তখন ইয়াংকাই বলে, হ্যাঁ এবার আমি আর আসতে দেরি হয়ে গেছে, কিছু মনে করবেন না, সামনের থেকে তাড়াতাড়ি আসবো। কিন্তু তখনই ইয়ানফাইয়ের মনে হয় সে গার্লফ্রেন্ডের মতো তার সাথে ব্যবহার করছে। ওই কথা শুনে শিয়া বলে, তুমি তাড়াতাড়ি আসবার দেরিতে তাতে আমার কিছু যায় আসে না, আমার কাজ ছিল পার্সেল দাও, আমি দিয়েছি, তাই আমি এখান থেকে চলে যাই। সিনিয়র শিয়া যাওয়ার পরে ইয়ানফাই ভাবছিল ওই হান্টারটি ইয়ানফাইয়ের জন্য কাপড় পাঠিয়েছে, যার জন্য ইয়ানফাই অনেক খুশি হয়ে গেছে। এটিগুলো ভাবছিল, সাথে সাথে সে এটাও ভাবছিল সিনিয়র শিয়ার কথাও সে ভাবছে। সে নিজেকে শুধরাচ্ছে যে এগুলোর মধ্যে আমাকে পড়া যাবে না, এগুলা ভাবলে আমার স্বপ্ন পূরণ হবে না। তারপরের দিন দেখায় মিংটিয়ান একটি লাভ লেটার লিখে ইয়ানফাইয়ের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওই লেটারে লেখা ছিল, ইয়ানফাই আমি তোমাকে অনেক মিস করি, প্লিজ তুমি তাড়াতাড়ি টিংলিন মাউন্টেনে চলে আসো, আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করছি, আমি তোমাকে আমার মনের কথা বলবো। তখন ইয়ানফাই এগুলো পরে ভাবছে, সে বুঝে গেছে যে এটা সুমোরই কাজ, সে নতুন কোনো প্ল্যান সাজাচ্ছে আমার বিরুদ্ধে। এই সুমো আমাকে কখন শান্তি দিয়ে থাকতে দেবে না। আমার কোনো টেনশন নেই, কারণ আমার কাছে সু ইয়াংজু টেকনিক আছে, যেটাকে টেস্ট করার জন্য এটা ভালো সুযোগ। ওইদিকে মিনটিয়ানও সুমোর কাছে গিয়ে পৌঁছেছে, যে বলছে ইয়ানফাই এদিকে আসছে, তাই সবাই তাড়াতাড়ি রেডি হয়ে যাও। যেটা শুনে সুমো ভালোভাবে ব্যায়াম করা শুরু করে দেয়। ও বলছে এই পেংলিং এলাকায় আর সবাইকে আসা নিষেধ, আজকে ইয়াংফাইয়ের জন্য এখানে আসতে হলো, সেক্টেল রুল তার জন্য ভাঙতে হলো। তখনই তাদের পিছ থেকে ফেংলিং টাওয়ারের চেন শাওমিং এর টিম এদিকে আসছিল। সুমো তো তাদেরকে দেখে গেল এবং বলল, তারা যদি এখানে আঙুল করে মাঝখানে এসে তাদেরকেও ছাড়বো না। সুমোর কথা শুনে উনতিয়ান ভাবছে, আমরা অনেক দুর্বল, মার তো আমরাই খাবো। ওই দিক দিয়ে শপিং তাদেরকে দেখে বলে, তোরা এখানে কেন এসেছিস, তোরা জানাস না এরা আমার এলাকা, সবার জীবনে তো মায়া থাকে, তোদের জীবনের কোনো মায়া নাই? তোদের জীবনের মায়া থাকতে তোরা এখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এই মেয়েটির নাম হলো মেয়ারকে ইমপ্রেস করার জন্য সে এত বড় বড় কথা বলছে। যেটা শুনে সুমো আর রেগে গিয়ে বলে সে এখান থেকে যাবে না। সুমোর কথা শুনে মেয়ার বলল, আমি তো এখানে এসেছি একটু ঘোরার জন্য শান্তি মতো, তোমাদের জন্য হয়তো শান্তি মতো ঘুরতেও পারবো না। শাফিংকে মাথা গরম করার জন্য সে বলে, আমরা এখান থেকে চলে যাই, নাহলে তুমি এখানে মারপিট করে আহত হয়ে যাবে। মেয়ারের এই কথা শুনে শাফিং বলছে, সুমো তো একটা মাছিকে মারতে পারে নাই, সে আমাকে কি মারবে, দেখি সে কি করে আমাকে, তুই আমার ভালো ছিড়তে পারবে না। তাদের সব তর্কাতর্কির মধ্যে তাদের দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। দুজনে ঘুষি মারার চেষ্টা করছে, একজনের আরেকজনের ঘুষি লেগে সুমোর হাত ভেঙে যায়। সুমো এটা দেখে ভাবছে সাউইং কামিল রিয়েলেমেতে ব্রেক থ্রু করেছে, যার কারণে সে আমার হাত ভাঙতে পেরেছে। আমি বডি টেম্পারিং লেয়ার মেয়ে, কিন্তু তার জন্য আমি ওর সাথে পারছি না। এগুলো সে ভাবছিল, তখনই শাপিং তাকে আরেকটা ঘুষি মেরে তাকে নক আউট করে দেয়। তখন ইয়াংকো এখানে এসে পৌঁছেছে। এখানে এসে দেখেছে ফেংলিং টাওয়ারের ডিসেবলরা সুমো দলবলকে মারছে। সুমো অনেক আহত, তারপরে সে এখানে হার মানছে না। এই কথাগুলো দূর থেকে ইয়ানফাই শুনছিল, সেটা দেখে সে অনেক ইমপ্রেস হয়ে যায়, যার কারণে সে তাদের সাথে ফাইট করার সিদ্ধান্ত নেয়। সে ফাইটে নেমে শাপিংকে একটি ঘুষি মারে, যার কারণে সে পিছিয়ে গিয়ে পড়ে। ইয়ানফাইকে দেখে মিয়ার বলে, এটাও ওই সুমোর দলের লোক, আমার মনে হয় তাকে একটু 2-4টা ঘুষি মারার দরকার তারেও। ওদিক দিয়ে ইয়াংকাইও ট্রু ইয়াংজু টেকনিক ইউজ করে তাদেরকে নক আউট করতে শুরু করে দেয়। যেটা থেকে শাপিং বলে, সবাই একসাথে ওর সাথে ফাইট করো, একসাথে ওকে ঘিরে ধরো, একসাথে মারলে সে বাঁচতে পারবে না। যেটা শুনে সবাই তাকে মারতে শুরু করে। ইয়ানফাই এখানে কিছু করতে পারছিল না। ইয়ানফাইয়ের অবস্থা থেকে সুমো ভয় পেয়ে যায়। তখনই ইয়ানফাই তার ভাইটাল এনার্জি রিলিজ করে তাদেরকে পিটতে থাকে, যেটা থেকে শাপিং ও ইয়ানফাইয়ের প্রতি ইমপ্রেস হয়ে যায়। এগুলো দেখে সুমো বলে, ইয়ানফাই তুমি এখান থেকে চলে যাও, আমার তোমার কোনো হেল্প প্রয়োজন নেই। যেটা শুনে ইয়াংকাই বলে, আমি তোমাকে হেল্প করলে হয়তো তোমার বদনাম হয়ে যাবে, যার জন্য তুমি এই বই আমাকে ফাইট করতে মানা করতেছো। ইয়ানফাইয়ের কথা শুনে সুমো বলে, আরে ব্যাক কল, আমি এই জন্য বলতেছি না, সে কায়ের রিয়েল মেয়ে, তুই যদি ফাইট করিস তার সাথে মারা যেতে পারে। যেটা শুনে ইয়াংকাই বলে, এখন তো তুই আমার টেনশনও করতেছিস, আরে চিন্তা করিস না, এই ফাইটটা আমি জিতবো। আর পরে দেখানো হয় শাপিং ইয়াংকাইয়ের উপর অ্যাটাক করা শুরু করে দেয়। ইয়াংকাই শাপিং এর সাথে ফাইট করে বুঝতে পারে শাপিং এর বডি অনেক ফ্লেক্সিবল, যার জন্য সে এখানে টিকে আছে। এগুলো দেখে ইয়ানফাই একটি সুযোগ বুঝে তাকে একটি ঘুষি মারে। এই ঘুষিকে শাপিং আরো রেগে যায়, যার কারণে সে তার তলোয়ারটি বের করে ফেলে এবং ইয়াংকাইয়ের উপর আক্রমণ করা শুরু করে দেয়। ইয়ানফাই কিন্তু অ্যাটাক ডজ করছিল, তবুও সে অনেক আহত হয়ে যায়। তখন সুমো উঠে ইয়াংকাইকে বলে,
ইয়াংকাই, ওর কাছে এক অদ্ভুত স্পিড রয়েছে, তুমি একটু কেয়ারফুল দেখো। যেটা শুনে ইয়াংকাই তার গোল্ডেন বুটি অ্যাক্টিভ করে তার উপরে অ্যাটাক করে দেয় এবং তার ছুরিটা হাতে দিয়ে ধরে ফেলে। সে ধরার কারণে তার হাত কাটছিল, তারপরে সে তলারটি ধরে তাকে কাছে টেনে এনে একটি ঘুষি মারে, যার কারণে শাওপিং পিছিয়ে গিয়ে উল্টে পড়ে সে বেহুশ হয়ে যায়। তখন ইয়ানফাই পিছনের দিকে তাকিয়ে বলে, এখানে তো ওই ফাইটটি শুরু করেছে ওই মেয়েটিকে ভয় দেখানোর জন্য ওর কাছে যায়। ইয়ানফাইয়ের হাত ধরে বলে, আমি ফেংওয়ের টাওয়ারের থেকে বলছি না, আমি তাদের সাথে ছিলাম, কিন্তু আমি তাদের সাথে না। দেখো তো তোমার হাত এখানে কেটে গেছে, দাঁড়াও আমি এখন তোমাকে ব্যান্ডেজ করে দিই। তখন বুঝে তাকে পাঠানোর চেষ্টা করছে, যেটা থেকে সে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এগুলো দেখে সুমো বলে, ইয়ানফাই তুমি যদি ওই মেয়ের প্রেমে পড়ে যাও, আমি ভাববো তুমি একজন লুজার। এটা শুনে ইয়ানফাই বলে, আরে ভাই ভালের কোনো জমা নাই, এদিকে তো আমি তোমার জান বেঁচেছি, ওইদিকে তুমি আমাকে বকছো। তখন ইয়ানফাই বলে, তোমার হাতটা দাও। তখন তাকে নিয়ে সে এখান থেকে চলে যায়। এখন পরে আমরা দেখতে পাই ইয়ানফাই তার বাড়িতে বসে কাল্টিভেট করছিল। ইয়ানফাই শরীরে অনেক এনার্জি চার্জ হয়ে গেছে, যার কারণে সে এখন ব্রেক থ্রু করবে এবং কিছুক্ষণ পর সে তার আরেকটি লেভেল ব্রেক থ্রু করে ফেলে। সে বুঝে যায় শাওপিংয়ের সাথে মারপিট করার কারণে সে আরেকটি লেভেল ব্রেক থ্রু করে ফেলেছে। তারপরে দেখায় তার পরের দিন ইয়ানফ্যাং তার ঝাড়ু দেওয়া ডিউটি করছিল, তখনই পিছন থেকে সুমো এসে দাঁড়িয়ে থাকে, যেটা থেকে ইয়ানফাই তার ঝাড়ু দিয়ে পয়েন্টে ধরে রাখে এবং বলে, কি ব্যাপার সুমো, এখানে কি আবার কি মারপিট করতে চাও নাকি? কিন্তু সুমো তো ইয়ানফাইয়ের জন্য ভালো কোয়ালিটির ওয়াইন নিয়ে এসেছে। ওয়াইনের অর্থ হলো মদ। ওয়াইন দিয়ে সামনের বন্ধুত্ব বাড়াবে, যেটা দেখে অ্যালার্মিং তাদের 5 পয়েন্ট কেটে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিল। তারা অ্যালার্মিং এর এরকম অ্যাকশন দেখে তারা এখান থেকে বেগে গিয়ে আরেক সাইড নিয়ে নিল। পুকুর পাড়ে বসে দুজনে গল্প করছিল, বলতেছে সুমো বলছিল, ভাই তুমি আমার জান বাঁচিয়েছো কেন? তো সবসময় তোমার পিছনে পড়ে থাকতাম, তোমার খারাপ চাইতাম, তুমি আমাকে বাঁচিয়েছো কেন? এটা শুনে ইয়ানফাই বলে, আমরা দুজন একই সেক্টর এবং আমরা একে আরেকজনের সাথে ভাই, তার জন্য আমার সবাইকে একসাথে মিলেমিশে থাকা দরকার। তোমার সেখানে কষ্ট হচ্ছিল, যেটা আমার সহ্য নেই, যার কারণে আমি তোমাকে বাঁচিয়েছি। যেটা শুনে ইয়ানফাইয়ের প্রতি সে আরো অনেক ইমপ্রেস হয়ে বলে, সুমো বলে, পুরানো যা হয়েছে আমাদের মধ্যে তার জন্য আমি সরি, আমাকে ক্ষমা করে দিও ভাই, আমি তোমাকে বুঝতে ভুল করেছি। এবং তার সাথে একটি ওষুধের বোতলও নিয়ে এসেছে, যেটা থেকে ইয়ানফাই ভাবছে তার জন্য এখন কোনো মাইনে রাখে না। সুলুর মন রাখার জন্য সে এটা রেখে দেয়। এরকম ভাবে ফাইনালি তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তখনই সুমি বলে, ঠিক আছে ভাই, কালকে তোকে আমি এক জায়গায় ঘুরতে নিয়ে যাবো। মানে ইয়ানফাই বলে, না না ভাই আমি যাবো না, ব্লেজার হাউস আমার একদম পছন্দ না। যেটা শুনে সুমো বলে, হ্যাঁ আমারও একদমই পছন্দ না, আমার বোন জানলে আমাকে তো মেরিয়ে ফেলবে, তুমি শুধু আমার সাথে থেকো। যেটা শুনে ইয়ানফাই বলে, ঠিক আছে। তার পরের দিনে সিন দেখানো হচ্ছে সুমো ইয়ানফাই ট্রেড মার্কেটের দিকে যাচ্ছিল। তখনই সুমো বলে, এই জায়গাটিতে পেঙ্গুইন টাওয়ার, লিংচাপোভেল ও ব্লাড ব্যাটেল গ্যাং ক্ল্যানরা এখানে ব্যবসা করে, ওখানে অনেক শক্তিশালী ফল পাকড় বিক্রি করে, কিন্তু আমার দাদার কাছে আরো পাওয়ারফুল ফল আছে। তখনই জিয়ান বলে যে সুমোর দাদা এই নিচাপেলের মধ্যে একজন ভালো উচ্চদরের এল্ডার। জিয়ানের কথা শুনে ইয়ানফাই ওই এল্ডার 11-এর কথা মনে পড়ে যায়। যখন সে জিজ্ঞেস করে আমাদের সেক্টরে কতজন এল্ডার আছে, ইয়ানফাইয়ের কথা শুনে জিয়ান বলে, আমাদের সেক্টরে 5 জন এল্ডার এবং একজন সেক্ট লিডার আছে। এবং সাথে সুমো বলে, আমাদের সেক্ট লিডার ইমর্টাল এসএমসি রিয়ালমে আছে, যেটা পিকে আছে, মানে আর কিছু ফাইট করলে সে ব্রেক থ্রু করে পাওয়ারফুল হয়ে যাবে। তারপরে ব্লাড ব্যাটেল এল্ডার হুন, পেঙ্গুইন টাওয়ারের শাহরুয়ান ইমর্টাল এসেন্সির 6 ও 7 লেভেলে আছে। ওরা দুজন কখনো আমাদের লিডারের সাথে ফাইট করে পারবে না। কিন্তু সুমো মন খারাপ হয়ে বলে, আমাদের সেক্ট লিডার আজ 10 বছর ধরে কোনোভাবে ব্রেকথ্রু করতে পারছে না, এই লেভেলে আটকে রয়েছে। যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। সুমোর কথা শুনে যাও বলে, এটা কেন উনি আটকে রয়েছে এখানে? তখন সুমো বলে, এখানে একটি টুইস্ট আছে, যার কারণে এল্ডার এখনো ব্রেক থ্রু করতে পারেনি, যে ঘটনাটা আমি তোমাদের বলতে পারবো না। যেটা শুনে সবাই তাকে রিকোয়েস্ট করা শুরু করে বলার জন্য। তখন সুমো কোনো উপায় না পেয়ে তাদেরকে বলতে থাকে, ঘটনাটা আজ থেকে 10 বছর আগের। আমাদের সেক্টর একটি সমস্যা দেখা দেয়। সবাই বলে যে আমাদের সেক্ট লিডার 2জন স্টুডেন্ট বেছে নিয়ে তাদের 2জনকে ট্রেনিং দিতে থাকে। তিনি ওই 2জন স্টুডেন্ট ছাড়া আর কোনো স্টুডেন্টকে তার স্টুডেন্ট হওয়ার জন্য বাছাই করেননি। ওরা 2জন অনেক ট্যালেন্টেড ছিল, কিন্তু তাদের ভাবনা ও চিন্তা 2জন দুই দিকে আলাদা, যার জন্য এল্ডার 2জনকে 2 রকম ভাবে ট্রেনিং দিতে থাকে। কিন্তু তাদের 2জনের মধ্যে বড়জনকে একটু ভালোভাবে, যে জুনিয়র তার সাথে একটু কঠিন ভাবে তাকে ট্রেনিং দিতে থাকে। সেক্ট লিডার তাদের 2জনকে 2 রকম হওয়ার কারণে তাদের 2 রকম ভাবে তাদের ট্রেনিং দিতে থাকে। এই কারণে জুনিয়র ডিসেবলটি ভুল বুঝে প্রতিশোধ নেওয়ার জন্য ইভেল আর্ট প্র্যাকটিস করে। ইভেল মার্শাল আর্ট প্র্যাকটিস করার কারণে সে অনেক খারাপ হয়ে যায়, যার কারণে সে পুরো অনেক খারাপ হয়ে যায়। যে একজন সেক্টের মানুষকে মারতে থাকে, ওই রাতে অনেকগুলো স্টুডেন্টকে মেরে ফেলে এবং তার সাথেও তার সিনিয়র ডিসেবলকেও সে মেরে ফেলেছে। যেটা দূর থেকে এল্ডার দেখে অনেক রেগে যায়। তখন এল্ডারকে দেখে ওই জুনিয়র ডিসেবলটি ওখান থেকে বেগে যাওয়ার চেষ্টা করছিল। ওই সেক্ট লিডার মনে অনেক আঘাত পায়, উনি ওনার যোগ্য স্টুডেন্টকে হারিয়েছে। ওই দুঃখের কারণে তার চুল সাদা হয়ে যায়
কিছু সময় পর ওই ইভিল ডিসেবলকে যে ড্রাগন স্ট্রিমে বন্দি করে ফেলে। এই কাহিনীটা শুনে ইয়াংকাই বুঝে যায় ওই দিন যে সে এল্ডারের সাথে মিশেছে সেটা আর কেউ না, এটাই ওই 11 এল্ডারটি হলো সেক লিডার। এই কারণে সেক লিডার কখনো ব্যক্তি করতে পারে না। কিন্তু তখন তাদের কানে মার্কেট খোলার আওয়াজ শুনতে পায়। বেশি দেরি না করে মার্কেটের ভিতরে চলে আসে। এই জায়গাটাকে দেখে ইয়াংকাই তখনই ইয়ানকাইকে সুমু বলে ওই টাওয়ারে আমার বড় বোন থাকে, কিন্তু তার সাথে দেখা করার আগে তোমাকে আমি বলে দিই ইয়ানফাই, তুমি আমার বোনকে কখনোই পটাতে পারবে না, কারণ আমার বোন অনেক ভয়ঙ্কর। যেটা শুনে ইয়ানফাই বলে চিন্তা করিস না দোস্ত, আমি তোমার বোনের উপর না, আমি তোমার উপরে ইন্টারেস্ট। শুনে সুমু বলে আরে ভাই আমি জানি তুমি আমার উপর না, আমার বোনকে দেখলে হয়তো ঠিকই তোমার পছন্দ হবে এবং আমার বোনেরও তোমার অনেক পছন্দ হবে। আমার বোন ট্রু এলিমেন্ট রিয়ালে 3rd লেভেলে আছে। আচ্ছা ভাই, তোমার বোন যদি এতটা ট্যালেন্টেড হয়, কিন্তু তুমি এত গাধা কিভাবে জন্ম হলে? তোমার বোন তো অনেক ট্যালেন্টেড, তুমি তো এখনো বডি টেম্পারেচার লেভেলে এখনো পড়ে রয়েছো। এই কথা শুনে তুমি বলে আমি ঠিক মতো কালিব্রেট করতে মনোযোগই দেই না, যে মনোযোগ দিব আজকে থেকে, তাহলে চলো এখন আমার বোনের সাথে তোমাকে দেখা করতে নিয়ে যাই। তখন ইউনিটন ইয়ানফাকে বলে সুমুর বোনের নাম সোয়ান, জায়গা থেকে তোমার অনেক ভালো লাগবে। তারা সবাই মিলে শুয়ের সাথে দেখা করতে তাদের বাড়িতে চলে যায়। সুমু দরজা খোলার সাথে সাথে বরফের অ্যাটাক এসে সবকিছু জমিয়ে দেয়। শুয়ের ইচ্ছা করে সুমুর উপর অ্যাটাক করেছে। এই মেয়েটি তার পিয়ানোর মতো যে যন্ত্রটি আছে এটি ইউজ করে সবকিছু জমিয়ে দিতে পারে। এই সব দেখে ইয়ানফাই মনে ভাবছে এই মেয়েটি অনেক ট্যালেন্টেড ও অনেক পাওয়ারফুল। তখনই ভিতরে থেকে শুয়েনের আওয়াজ আসে। সুমুকে শুয়ের বলে বল কেন আমি তোরে অ্যাটাক করেছি, কেন ঘরে আসতে দিয়ে নেই? সুমু বলে আপনি আমার উপর অনেক রেগে আছেন, কারণ সাপের কাছে আমি মার খেয়েছি। শুয়ার বলে তুই মার কেন খেয়েছিস? সুমু বলে আমি অনেক দুর্বল, যার কারণে মার খেয়েছি, আমি ঠিক মতো প্র্যাকটিস করি না, যার জন্য মার খেয়েছি। সুমুর কথা শুনে সবাই হেসে দিল। তখনই শুয়ের বলে সামনে থেকে যদি ঠিক মতো প্র্যাকটিস না করো তাহলে কি হবে, পিটুক বা না পিটুক আমি তোরে পিটবো, আমার কাছ থেকে তুই মার খাবি। তখনই সুমু বলে না বোন না, আমি এবার থেকে আর ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করবো। ওখানে শুয়ের ভিতর থেকে ইয়ান ভাইকে বলে ইয়ান ভাই তুমি আমার ভাইকে বাঁচিয়েছো, আমি আজকে তোমাকে ভালো একটি পরামর্শ দিব। যেটা শুনে ইয়ান ভাই বলে ঠিক আছে সিনিয়র, আপনি বলেন আমি কি করতে হবে আমাকে। সুয়েন বলে প্রথমত তুমি আমার ভাইয়ের সাথে হাঁটা চলা বন্ধ করো, সাথে বন্ধুত্ব বাড়ালে তুমি ওর মতো লুচ্চা হয়ে যাবে। এই কথা শুনে সুমুর সাথীরা অনেক হাসতে থাকে। তখন সুয়েল বলে ইয়াং ভাই তোমার সাথে পরে আবার কোনো সময় কথা হবে, এখন আমার কাজ আছে, এখন আমার প্র্যাকটিস করতে হবে, আমি এখানে প্র্যাকটিসে মনোযোগ দিচ্ছি। ইয়ান ভাইয়ের সিনিয়র শিয়ার আওয়াজটা অনেক পছন্দ হয়েছে, সে তো না দেখে আওয়াজ শুনে তার ফিদা হয়ে গেছে। তারা সবাই মার্কেটে এসে তারা আলাদা আলাদা হয়ে যায়। ইয়াং ভাই আলাদা হয়ে তো বাজারে ইয়াং এনার্জির ট্রেজার খুঁজছিল, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও সে ভালো কিছু পায় না। তখন ওর সাথে মিয়ার দেখা হয়। ইয়ান ভাই সাইড দিকে চলে যাচ্ছিল, কিন্তু সে ইয়ান ভাইকে যেতে দিচ্ছে না। ইয়ান ভাই তো মিয়ারকে দিয়ে কোনো পাত্তাই দিচ্ছে না, তবুও মিয়ার তার পিছু পিছু চলে আসছিল। তখন ইয়ান ভাই রেগে বলে তুমি আমার পিছনে আসবে না, ওর খবর আছে। ইয়ান ভাই শরীরে থাকা ইয়াং এনার্জি ফায়ার স্টোনকে দেখে চমকাতে থাকে, কিন্তু ওই ফায়ার স্টোন অনেক দামি। পিছন দিক থেকে মিয়ার ওই দোকানদারকে ইশারা করে সে সব টাকা দিয়ে দিবে, কারণ এই দোকানদারটি ব্লাড ব্যাটেল ক্যানের একজন দোকানদার। মিয়ারকে দোকানদারটি চিনতো, যার কারণে সে ইয়ান ভাইকে বলে মিয়ার বলে তুমি এখান থেকে নিতে পারো, আমি সব টাকা দিয়ে দেবো। মিয়ারের প্ল্যান আমরা সবাই জানতে পারি যে মিয়ারের আসল প্ল্যান হলো ইয়ান ভাইকে পটিয়ে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে মন ভেঙে দিতে চায়। এটা হলো মিয়ারের আসল প্ল্যান।